এক্সামে তো তুমি এরকম ভাবে প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা করে পাচ্ছ না, সেখানে কি হচ্ছে তোমাদের মিক্স টাইপের কোশ্চেন হয়ে থাকছে। আর সত্যি কথা বলতে এই 1 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু এতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করা পসিবল হয় না। সো আমাদের এই 45 মিনিট টাইমটাকে ভীষণ এফিসিয়েন্টলি ইউজ করতে হবে যেন তোমরা এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করতে পারো। 70 নাম্বার তুমি স্কোর করার ক্ষমতা রাখছো। দেখো তুমি যদি নিজেকে এরকম ভাবে একটু স্ট্র্যাটেজিক্যালি না গুছিয়ে নিতে পারো তাহলে কিন্তু এক্সামে গিয়ে পারফর্ম করতে পারবে না, এটা কিন্তু 100% শিওর হবে। বাট সমস্যাটা এখানে এক জায়গাতেই হয়ে যায় যে তুমি কি করে বুঝবে যে কোন কোশ্চেনটা তোমার পারার মতো, কোন কোশ্চেনটা তোমার ছাড়ার মতো, আর কোন কোশ্চেনটা তোমার নেক্সট টাইম এসে পড়ার মতো। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যা ঘোষ। তো আজকে আমি আলোচনা করব কলকাতা পুলিশের জন্য কিভাবে তোমরা মক টেস্টে টাইম ম্যানেজমেন্ট করবে। তো দেখো এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে ডব্লিউবিপি তে তোমরা কিভাবে মক টেস্টে টাইম ম্যানেজমেন্ট করবে সেই রিলেটেড আমি তোমাদের পুরোপুরি ডিটেলে জানিয়ে দিয়েছিলাম। তো আজকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে কলকাতা পুলিশের মক টেস্টের টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে সেটা নিয়ে একটা ভিডিও দিতে, এবং এর সঙ্গে আমি আরো একটা জিনিস তোমাদের আলোচনা করে দেবো যে কিভাবে তোমাদের মক টেস্ট অ্যাটেম্প্ট করতে হবে, মক টেস্ট অ্যাটেম্প্ট করার যে সঠিক পদ্ধতি সেটা কি হওয়া উচিত সেটা নিয়ে আমি তোমাদের আজকে একটু আলোচনা করে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে সেকশনাল মক কোথা থেকে দেবে। তোমরা সেকশনাল মক বলো আর ফুল মকই বলো, তো তোমরা টেক্সট বুকের পাস নিয়ে নিলে তোমরা টেক্সট বুকের পাসের মধ্যে প্রত্যেকটা এক্সামের মানে ডব্লিউপি যা যা এক্সাম হয় প্রত্যেকটা এক্সামে তোমরা মক টেস্ট পেয়ে যাবে। এখানে বিভিন্ন এক্সামে তোমাদের এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, নর্মাল মক টেস্ট রয়েছে, সেখানে মিনি মক টেস্ট পাচ্ছ, ফুল মক টেস্ট পাচ্ছ। তুমি মেন্সের জন্য ফুল মকস পেয়ে যাচ্ছ। এছাড়া তোমাদের আরো আদার্স এখানে গেলে দেখতে পাবে যে আরো প্রচুর মক টেস্ট রয়েছে। একবার তোমরা পাস প্রো কিনে নিলে ডব্লিউপি, কলকাতা পুলিশ, এসআই কনস্টেবল, ওয়ার্ডার, আপগ্রেড প্রত্যেকটা এক্সামের জন্য তোমরা মক টেস্ট পেয়ে যাবে। শুধু এটাই না, এর সঙ্গে তোমরা আরো আদার্স 700 খানা এক্সামের জন্য তোমরা পুরোপুরি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমেত মক টেস্ট পেয়ে যাচ্ছ যদি তোমরা পাস প্রোটা কেনো। আর অবশ্যই তোমাদের এখানে 12টা ল্যাঙ্গুয়েজে তোমরা মক টেস্ট দিতে পারবে। আর এই মুহূর্তে তোমাদের টেক্সট বুকে একটা ভালো সেল চলছে, আর যেটা এই মুহূর্তে চলছে 299 টাকা। বাট তোমরা যদি এই বিদ্যা কোষ কুপন কোডটা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের 12% ডিসকাউন্ট হয়, তোমাদের পাসপোর্টটা এই মুহূর্তে 263 টাকা পড়বে মাত্র। আর অবশ্যই আমি তোমাদের এই পাসপোর্টটা নেওয়ার জন্য রিকমেন্ড করছি। তো অবশ্যই তোমরা পাসপোর্ট নিও, কারণ পাসপোর্ট নিলে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। সো এই 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত তোমাদের এই সেলটা চলছে। অবশ্যই তোমরা বিদ্যা কোষ কুপন কোডটা অ্যাপ্লাই করে এই পাসটা কিনে নিয়ে যদি তোমাদের দরকার পড়ে, আর অবশ্যই সিলেকশন পাওয়ার পর সিলেকশন পাওয়ার ফুল রিফান্ড নিয়ে যাও, এই স্কিমটারও তোমরা বেনিফিট নিতে পারবে। তো চলো আমরা ভিডিওতে ফেরত আসি। দেখো কলকাতা পুলিশ এবং ডব্লিউবিপির মধ্যে সিলেবাস ওয়াইজ তেমন ভাবে কোনো রকম কোনো পার্থক্য নেই। বাট সব থেকে বড় সমস্যা হয়ে যায় এখানে, যেহেতু আমাদের এই ডব্লিউবিপিটা এবছরের জন্য পুরো মেন্স ওরিয়েন্টেড হচ্ছে, মানে একটা এক্সাম হবে, মেন্স এক্সাম হবে, তো পুরোপুরি সিলেবাসটা মেন্সের সিলেবাস থাকছে। বাট কলকাতা পুলিশ তোমাদের সেই পুরোনো মেথডে হচ্ছে, তোমাদের এইখানে থাকছে কি 100টা কোশ্চেন, এবং এই 100টা কোশ্চেনের জন্য তোমাদের টাইম এখানে দিয়ে দেওয়া হচ্ছে 1 ঘন্টা। বাট সমস্যা এখানে এটাই হয়ে যায় যে আমাদের এই 100টা কোশ্চেন করতে গিয়ে কলকাতা পুলিশে সিট সংখ্যা অনেক বেশি কম থাকে, সেই জন্য এই 100টা কোশ্চেন করতে গিয়ে আমাদের মোটামুটি 80 থেকে 85টা হয়তো অ্যাটেম্প্ট করে আসতে হয় অনেক সময়, কারণ আমাদের এই হাই কাট অফটা ক্লিয়ার করার জন্য। তো সেই জন্য এই 80 থেকে 85টা কোশ্চেন অ্যাটেম্প্ট করার জন্য আমাদের মোটামুটি 15 মিনিট টাইম কি হয় যে আমাদের ওই মার্কশিটে গোল গোল করতে কিন্তু চলে যায়। সো আমাদের হাতে পড়ে থাকে মাত্র 45 মিনিট। সো কিভাবে তোমরা 45 মিনিটের মধ্যে এই 100টা কোশ্চেনকে পুরোপুরি ম্যানেজ করতে পারবে, তো সেটা আমি একটু আলোচনা করে দিই। দেখো তোমাদের এখানে রয়েছে মাত্র 3টে সাবজেক্ট, একটা হচ্ছে জিকে, তারপরে আসছে রিজনিং আর ম্যাথ। এই 3টে সাবজেক্ট রয়েছে। জিকে তে রয়েছে 40 নাম্বার, রিজনিং এ থাকছে তোমাদের 30 নাম্বার, এবং ম্যাথও থাকছে কি 30 নাম্বার। বাট সত্যি কথা বলতে এই 1 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু এতগুলো কোশ্চেন অ্যাটেম্প্ট করা পসিবল হয় না। সো আমাদের এই 45 মিনিট টাইমটাকে ভীষণ এফিসিয়েন্টলি ইউজ করতে হবে যেন তোমরা এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করতে পারো। তোমাদের এই 40টা কোশ্চেন দেখতে গেলে তোমাদের ম্যাক্সিমাম 8 মিনিট লাগবে, ঠিক আছে? দেখো 8 মিনিটের কিন্তু বেশি একদমই এখানে নেওয়া চলবে না। এবং জিকের এই 40 নাম্বারের মধ্যে তোমরা যদি এই 8 মিনিট দিয়ে থাকো তাহলে সেখানে অনেকে তুমি এখানে দেখতে পাবে যে 25 থেকে মোটামুটি 30 নাম্বার একটা অ্যাভারেজ স্কোর কিন্তু এই জিকে থেকে বার করে নিয়ে আসে যারা একটু ঠিকঠাক মতো পড়াশোনা করে। আমি তাদের কথাই বলছি। এরপর দেখো আমি বলে দিচ্ছি ম্যাথ এবং রিজনিংটাকে। দেখো ম্যাথ এবং রিজনিংটাকে আমাদের এমন করেই ভাগ করতে হবে যেন যেখানে যার স্ট্রং পয়েন্ট সেখানে তাকে একটু বেশি টাইম লাগলো সেই জিনিসটা দিতে হবে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের একটা জিনিসই দেখা যায় যে 99% স্টুডেন্টের ক্ষেত্রে রিজনিংটাই বেশি ইজি এবং বেশি এফিসিয়েন্টলি তারা করতে পারে। সেই জন্য আমি তোমাদের বারবার বলবো এই রিজনিংটাকে তোমাদের যে বাকি টাইম রয়েছে সেই টাইমের মধ্যে থেকে তোমরা এখানে 17 মিনিট দাও, এবং 17 মিনিট দিয়ে তোমরা এই রিজনিংয়ে 30টা কোশ্চেন অ্যাটেম্প করার চেষ্টা করো। যদি তোমাদের প্রিপারেশন ভালো থাকে, স্পিড ভালো থাকে, তোমাদের এখানে ডেফিনেটলি 27+ স্কোর কিন্তু এখানে হয়ে যায়। বাট তোমার হয়তো একটু এক্সামটা খারাপও হলো, সেদিক থেকে তোমরা যদি এখানে 27 নাও পেয়ে থাকো, তোমরা যদি এখানে 25+ পেয়ে থাকো বা 25 পেয়ে থাকো, তা সেটাও কিন্তু 17 মিনিটের মধ্যে যথেষ্ট ভালো স্কোর হয়ে দাঁড়াবে। এরপর আমি চলে আসছি ম্যাথের ক্ষেত্রে। দেখো তোমাদের কিন্তু এখানে 8 আর 17 মানে 25 মিনিট অলরেডি বেরিয়ে গেছে। তাহলে ম্যাথের জন্য তোমাদের মাত্র পড়ে থাকছে এই 30টা কোশ্চেন করার জন্য মাত্র 20 মিনিট কিন্তু তোমাদের এখানে পড়ে থাকছে। এবার 20 মিনিটে যে স্টুডেন্টটা ম্যাথে একটু স্ট্রং রয়েছে সেই কিন্তু 20 মিনিটের মধ্যে আরামসে আমাদের এই কলকাতা পুলিশ এবং ডব্লিউপি তে যে লেভেলের কোশ্চেন হয় সেই কোশ্চেনে কিন্তু 20 মিনিটে 30টা কোশ্চেন করে দেওয়া কিন্তু খুব একটা বড় ব্যাপার না। যার ম্যাথ স্ট্রং আছে আমি তার কথাই বলছি। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে ম্যাথটা একটু উইকই থাকে। সেদিক থেকে তুমি যদি 20 মিনিটে তুমি যদি একটা কোশ্চেনে 1 মিনিট করে টাইম নিয়ে তুমি যদি 20 মিনিটে 20টা কোশ্চেন করতে পারো, সেটাও কিন্তু যথেষ্ট ভালো নাম্বার হয়ে যাবে। যারা একটু ম্যাথে একটু অ্যাভারেজ টাইপের রয়েছে, যাদের মনে হচ্ছে যে না তোমরা 20 থেকে একটু বেশি করতে পারবে, তো ডেফিনেটলি সেখান থেকে তোমরা যদি 20 জায়গাতে 25ও করতে পারো
সেটা কিন্তু বিশাল একটা ভালো স্কোর হয়ে যায়। সো এদিক থেকে আমি তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা যদি জিকেতে এখানে আমি ধরছি 25 নাম্বার তুলে নিয়ে আসো, দেখো 25 নাম্বার তুলে নিয়ে আসা খুব একটা বড় ব্যাপার না, অনেকে হয়তো 25 থেকে একটু বেশি পেয়ে থাকো। তোমরা যদি রিজনিং এ 25 নাম্বার তুলে নিয়ে আসো, সেটা কিন্তু একটা খুব ভালো নাম্বার হয়ে যাচ্ছে। যদি তোমাদের এখানে 17 মিনিটের জায়গায় তোমাদের যদি এখানে 20 মিনিটও লাগে, তাহলে আমি তোমাদের তাও বলবো যে তুমি 20 মিনিট দিয়ে অ্যাটলিস্ট 25 নাম্বারটা তুলে নিয়ে আসার চেষ্টা করো রিজনিং এর থেকে। সেক্ষেত্রে তুমি ম্যাথের ক্ষেত্রে তুমি 17 মিনিট দাও, তাতে কোনো অসুবিধা নেই। 17 মিনিটে তুমি যদি 17টা কোশ্চেন করতে পারো, তাতেও তোমার হয়ে যাবে, ঠিক আছে। কেউ কোনো একটা সাবজেক্টে স্ট্রং থাকে, কেউ একটু উইক থাকে, সেদিক থেকে তোমাকে কি করতে হবে, নিজেকে নিজের মতো বিবেচনা করতে হবে যে তুমি কোন স্টেজে রয়েছো। তোমাকে এখানে রিজনিং এ 30টা কোশ্চেন করার জন্য তোমার 20 মিনিট লাগছে নাকি 17 মিনিট লাগছে, সেটা তোমাকে একটু যাচাই করতে হবে। বাট আমি সব থেকে বলবো যে এখন থেকে প্র্যাকটিস করে এই জিনিসটাকে 17 মিনিটে নিয়ে আসার চেষ্টা করো, কারণ 17 মিনিটে 30টা রিজনিং করা খুব একটা বড় ব্যাপার না। রিজনিং তো তোমাদের কাছে প্রত্যেকেই খুব ইজি বলে মনে হয়, বাট সব থেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় যেই জিনিসটা ইজি সেইখানে আমাদেরকে একটু টাইমটা বাঁচাতেই হবে, এবং সেই টাইমটা বাঁচিয়ে আমাদের এই ম্যাথে গিয়ে টাইমটাকে দিতে হবে। যে কারণে আমি তোমাদের বলছি যে ম্যাথে 20 মিনিট দেওয়ার কথা। তো অবশ্যই ম্যাথে তোমাদের যদি এখন 30টা কোশ্চেনের মধ্যে তোমাদের 20টা কোশ্চেন দেবে, তোমরা একদম ইজি পাবে। তো আমি মানলাম তুমি হয়তো ম্যাথে উইক রয়েছে একদম, তোমার যে এই 20টা ম্যাথ ইজি থাকছে, এই ইজি কোশ্চেনগুলোর জন্য তুমি 20 মিনিট টাইম দিয়ে তুমি 20 নাম্বারই তুলে নিয়ে এসো না কেন। তো ম্যাথে আমি সেদিক থেকে তোমাদের 20 ধরছি। এবার হতে পারে এবার এই নাম্বারটা এরকম ভাবে থাকবে না, কারোর হয়তো জিকেতে হয়তো 28 থাকতে পারে, রিজনিং এ হয়তো কারোর হয়তো 24 থাকতে পারে, ম্যাথে হয়তো কারোর 17 থাকতে পারে, তো বিভিন্ন রকম ভাবে নাম্বার থাকতে পারে। বাট আমি একটা জেনারেলাইজড ওয়েতে বলছি যে মোটামুটি তোমাদের দেখবে অ্যাভারেজ এরকম ভাবে একটা কাছাকাছি নাম্বার তোমরা যদি রাখতে পারো, তাহলে তোমাদের এখানে নাম্বারটা কি কত দাঁড়াচ্ছে, 70 নাম্বার দাঁড়াচ্ছে, সেটা আবার 100-র মধ্যে। তুমি দেখো টাইমটা তুমি এখানে কত করে ভাগ করেছো, রিজনিং এর জন্য মানে জিকের জন্য তুমি এখানে 8 মিনিট দিয়েছো, রিজনিং এর জন্য তুমি এখানে 17 মিনিট দিয়েছো, আর ম্যাথের জন্য তুমি এখানে 20 মিনিট দিয়েছো। তোমাদের 45 মিনিটের মধ্যে তোমাদের এখানে 70 নাম্বার তুমি স্কোর করার ক্ষমতা রাখছো। দেখো তুমি যদি নিজেকে এইরকম ভাবে একটু স্ট্র্যাটেজিক্যালি না গুছিয়ে নিতে পারো, তাহলে কিন্তু এক্সামে গিয়ে পারফর্ম করতে পারবে না, এটা কিন্তু 100% শিওর। 70-এর মধ্যে তুমি অ্যাভারেজে তুমি যদি একটু উপর নিচ মানে কোশ্চেনের ডিফিকাল্টি ওয়াইজ যদি একটু উপর নিচ করে তুমি যদি নাম্বারটা রাখতে পারো, সেটা তোমাদের যথেষ্ট ভালো নাম্বার হয়ে যাবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট কি করে, তারা প্রিলিমিনারি এক্সামটাকে টার্গেট করে থাকে, বাট তাদের অ্যাকচুয়াল সিলেকশন তো তাদের মেইনস এক্সাম থেকে পাওয়া যাবে না। বাট সেই জন্য তাকে প্রিপারেশনটা কি করতে, প্রিলি থেকে একদম মেইনসের মতো করে প্রিপারেশন নিয়ে চলতে হবে, তবে গিয়ে সে মেইনসে গিয়ে আলটিমেটলি কোয়ালিফাই করতে পারবে। সো মেইনসে কোয়ালিফাই করার জন্য তোমাদের যদি কোশ্চেন একটু মডারেট লেভেলেরও হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের প্রিলিমিনারিতেই 70 নাম্বারটা তুলে নিয়ে আসা ভীষণভাবে জরুরি হয়ে যায়। বাট সব থেকে বড় কোশ্চেন এখানে হয়ে যায় টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি, আমি যে তোমাদের টাইমগুলোকে এরকম ভাবে ভাগ করে দিলাম, এক্সামে তো তুমি এরকম ভাবে প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা করে পাচ্ছ না, সেখানে কি হচ্ছে তোমাদের মিক্স টাইপের কোশ্চেন হয়ে থাকছে, এবং মিক্স টাইপের কোশ্চেনে তোমরা কি করবে, এরকম ভাবে কিন্তু টাইম একদমই ম্যানেজমেন্ট করতে পারবে না। তাহলে যে আমি তোমাদের এই টাইমগুলো বলে দিলাম, তাহলে সেই জিনিসটা কেন বললাম, ডেফিনেটলি এর পিছনে কোনো না কোনো রিজন রয়েছে। সেই রিজনটা কি, দেখো তোমাদের আমি এই টাইমটা ভাগ করে দিলাম এই কারণে যেন তোমরা এইরকম ভাবে সেকশনাল মক টেস্ট দিতে পারো। সেকশনাল মক টেস্ট তোমরা যখন তোমরা ঠিকঠাক মতো করে এই টাইম বাউন্ডের মধ্যে তোমরা যদি দিতে পারো, তাহলে কি তোমরা দেখতে পাবে যে তোমাদের অ্যাকচুয়াল গিয়ে এই মিক্স যখন মক টেস্ট দিচ্ছ, সেখানে কি তোমরা টাইমটাকে ম্যানেজমেন্ট করতে পারবে। সেখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের 45 মিনিটের মধ্যে তোমরা তোমাদের ম্যাক্সিমাম এফর্টটা দিয়ে কিন্তু কোশ্চেন করে আসতে পারছো। সো তোমরা যেন এই সেকশনাল মক দিয়ে নিজের স্পিডটাকে ইনক্রিজ করতে পারো, এবং এক একটা সাবজেক্টকে কতক্ষণ করে টাইম দিতে হবে না দিতে হবে সেই জিনিসটা তোমাদের মাথাতে আগে থেকে ঢুকিয়ে দেওয়ার জন্য আমি এই ধরনের টাইম ম্যানেজমেন্ট গুলো করে দিচ্ছি। সো নেক্সট আসছি এবার কিভাবে তোমরা মক টেস্ট অ্যাটেম্প করবে, মানে ফুল লেন্থ মক টেস্ট অ্যাটেম্প কিভাবে করলে তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। সো দেখো তোমরা যখন এই ফুল লেন্থ মক টেস্ট গুলো দিতে যাচ্ছ, তখন তোমাদের কি হয়ে যায়, একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কি, তোমাদের এখানে মিক্স কোশ্চেন থাকছে। কখনো তোমাদের প্রথম কোশ্চেন জিকে, তারপরে ম্যাথ, তারপরে হয়তো আবার জিকে, তারপরে হয়তো আবার রিজনিং, তারপরে আবার ম্যাথ, তারপরে আবার জিকে, এইরকম টাইপের র্যান্ডামলি কিন্তু তোমাদের কোশ্চেন থাকে। তোমরা এখানে বুঝতে পারো না যে আমি তো তোমাদের এখানে টাইম ভাগ করে দিচ্ছি, বাট এখানে তোমরা বুঝতে পারো না যে কোন কোশ্চেনের জন্য কেমন ভাবে কি তোমরা টাইমটাকে ম্যানেজমেন্ট করবে। দেখো যখন তুমি এই সেকশনাল মকগুলো আমি যেভাবে বললাম, সেরকম ভাবে তোমরা যদি সেকশনাল মকটা ঠিকঠাক মতো করে দিতে পারো, তখনই দেখবে তোমাদের একটা পার কোশ্চেন মানে জিকের জন্য তুমি যে টাইমটুকুটা নিচ্ছ, পার কোশ্চেন তোমাদের জিকের জন্য অনেক সময় কি হয়, আমরা অপশন দেখে কিন্তু ভাবতে লাগি যে হ্যাঁ এই অপশনটা হবে না, এই অপশনটা হবে না, কোনটা হবে সেটা আমরা ভাবতে লাগি। তুমি যখন টাইম বাউন্ড করে আমি যেভাবে বললাম সেভাবে তুমি যখন পার সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, সেকশনাল মক টেস্ট দেবে, তখন তোমাদের কিন্তু এই কোশ্চেনের এই অপশনগুলো নিয়ে কিন্তু ভাবাটা একদমই বন্ধ হয়ে যাবে। তখন কি করে তোমরা পার কোশ্চেন টাইমটা কিন্তু অনেক কম নেবে, তখন তোমাদের অটোমেটিক মনে হয়ে যাবে যে না জিকের জন্য আমাকে এই কোশ্চেনটার জন্য অটোমেটিক তোমার মাইন্ডে রিফ্লেক্সে চলে আসবে যে জিকের জন্য তোমার এটা আছে, তোমার হয়তো এখানে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে তোমার এখানে অ্যান্সারটা বেরিয়ে আসবে, তুমি তখন সেটাকে টিক করে জাস্ট বেরিয়ে যাবে। ওকে, তো এই জন্য আমি তোমাদের সেকশনাল মকগুলো দেওয়ার কথা বললাম, ঠিক আছে। দেখো তোমাদের এক্সামে হয়তো এরকম র্যান্ডামলি কোশ্চেন রয়েছে। এবার সমস্যাটা কোথায় হয়ে যায়, তুমি যখন ফার্স্ট কোশ্চেন পড়লে, তুমি হয়তো দেখলে জিকের কোশ্চেন, তুমি হয়তো ফার্স্ট কোশ্চেন পারছো, তুমি টিক করে এগিয়ে গেলে, এরপর তোমাদের সেকেন্ড কোশ্চেন যখন চলে আসছে হয়তো রিজনিং, রিজনিংটা সে যখনই দেখলো যে হ্যাঁ রিজনিং আছে এখানে, বাট সে দেখতে গেল না যে রিজনিংটা লেন্দি হবে না কি হবে, হয়তো তোমার এখানে সিরিজের কোশ্চেন রয়েছে, সিরিজের যখন কোশ্চেন রয়েছে, সিরিজের কোশ্চেনগুলোতে প্যাটার্ন খুঁজতে হয় আমাদেরকে, আর এই প্যাটার্ন খোঁজা কোশ্চেনগুলো সব থেকে বেশি কি হয়, লেন্দি টাইপের হয়ে থাকে, বা আমাদের টাইম খেয়ে ফেলে, বা আমরা এখানে
কোয়েশ্চেন করতে পারি না। ঠিক আছে, আমাদের কোয়েশ্চেন ছুটে যাওয়ার চান্স থাকে কি এই সব সিরিজ থেকে বা প্যাটার্ন ওয়াইজ কোয়েশ্চেন থেকে, মিসিং নাম্বার থেকে, এই ধরনের কোয়েশ্চেনগুলো থেকে কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাইমে আমাদের এই কোয়েশ্চেনগুলো ছাড়া যায়। ঠিক আছে, তো সেই জন্য কি করে, যখন হয়তো তুমি এখানে দেখতে পাচ্ছ যে রিজনিং এর ক্ষেত্রে তোমার এখানে প্যাটার্ন ওয়াইজ কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনটা তুমি হয়তো ইজিলি ধরতে পারবে না, আমি প্রথমে তোমাকে বলবো যে এই ধরনের প্যাটার্ন ওয়াইজ কোয়েশ্চেনের ক্ষেত্রে তুমি এই কোয়েশ্চেনটাকে সার্কেল করবে, যে তুমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাবে। ঠিক আছে, এমন ভাবে সার্কেল করো যেন তোমাকে পরে এসে খুঁজতে না হয় যে কোথায় ছিল আমার এই কোয়েশ্চেনটা। একটু বড় করে একটু ডিপলি হয়তো সার্কেলটা করে রাখবে, যেন তুমি ইজিলি সেকেন্ড রাউন্ডে যেন কোয়েশ্চেনটা খুঁজে পাও। তারপর হয়তো জিকের কোয়েশ্চেনের এই কোয়েশ্চেনটা হয়তো তুমি পারলে না, সঙ্গে সঙ্গে তুমি এই কোয়েশ্চেনটা স্কিপ করে দিলে, হয়তো তুমি পারলে না, অপশন নিয়ে বেশিক্ষণ ভাবতে যাবে না, জাস্ট দেখলে কোয়েশ্চেন করলে একবার অপশনটার দিকে চোখ বোলালে, যদি তোমার মনে হলো যে না এই অপশনটা হতে পারে, একটু ইউনিক লাগছে বা কিছু একটা কোনো রকম ভাবে তোমার জাস্ট মনে হলো যে হয়তো এটা হতে পারে, তুমি ইচ্ছা হলে তুমি সেটাকে মার্ক করলে, না হলে তোমার যদি মনে হয় যে তুমি এই কোয়েশ্চেনটা পারছো না, অটোমেটিক্যালি তুমি স্কিপ করলে কোনো রকম কোনো মার্ক দেবে না। ঠিক আছে, যেখানে স্কিপ করে যাচ্ছ, তারপরে চলে আসছো তুমি হয়তো একটা ম্যাথের কোয়েশ্চেনে। সেকেন্ড তুমি যে ম্যাথের কোয়েশ্চেন এলে, তুমি হয়তো ম্যাথের কোয়েশ্চেনটা দেখলে এমন একটা ম্যাথ এসছে যেটা তুমি হয়তো পড়েছিলে, বাট এই মুহূর্তে তোমার মনে পড়বে না, তোমার হয়তো প্র্যাকটিস নেই বা কিছু একটা, তুমি কি করলে সঙ্গে সঙ্গে এই কোয়েশ্চেনটা তুমি অটোমেটিক, তুমি যখন বুঝে গেছো যে এই কোয়েশ্চেনটা তুমি পারছো না, তুমি এই কোয়েশ্চেনটাকে কি করে স্কিপ করে দাও, কোনো কিছু মার্ক দেওয়ার দরকার নেই। পরে তুমি এসে দেখলে হয়তো আবার একটা ম্যাথ রয়েছে। ঠিক আছে, এবার এই ম্যাথের কোয়েশ্চেনটা তোমার দেখে কি মনে হচ্ছে, হ্যাঁ ভীষণই ইজি লাগছে এই কোয়েশ্চেনটা, তখন তুমি কি করো, একদম যেই কোয়েশ্চেনটা তোমার মনে হচ্ছে যে না তুমি অঙ্ক পড়লে, অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গে তোমার মনে হচ্ছে যে কি না এই জিনিসগুলো দেওয়া আছে, এই রকম ভাবে আমি এই ম্যাথটাকে অ্যান্সার বার করতে পারবো, সঙ্গে সঙ্গে কি করো তুমি এই ইজি ম্যাথটাকে অ্যাটেম্প্ট করো এবং এটাকে টিক করে অ্যান্সার করে বেরিয়ে যাও। এরকম ভাবে তোমাকে এগোতে হবে। তারপর হয়তো আমি ধরে নিলাম এখানে তোমার আরো একটা ম্যাথ চলে এলো। ঠিক আছে, এই ম্যাথের ক্ষেত্রে কি দেখলে, তুমি হয়তো বুঝতে পারলে যে এই ম্যাথটা হয়তো তুমি পারবে, বাট হয়তো ম্যাথটা একটু কি আছে লেন্দি হতে পারে, একটু ক্যালকুলেটিভ হতে পারে। তুমি কি করলে এই ম্যাথটাকে কিন্তু ওই টাইমে সঙ্গে সঙ্গে অ্যাটেম্প্ট করবে না, কারণ আমাদের ভুলটা হয় এই জায়গাটায়, আমার মনে হয় যে কি আমি পারবো, বাট আলটিমেটলি হয়তো আমি কোনো না কোনো জায়গায় আটকে যেতে পারি। তো এইসব ক্ষেত্রে কি করবে, এই ধরনের কোশ্চেনগুলোকে যেটা তোমার মনে হচ্ছে তুমি পরবর্তীতে এসে করতে পারবে, সেইগুলো কি করবে, তুমি আবার এখানে মার্ক করবে, যে তুমি মার্ক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কোশ্চেনে তুমি চলে যাবে। ঠিক আছে, যখন পরবর্তী কোশ্চেনে যাবে দেখো হয়তো রিজনিং রয়েছে, রিজনিংটা তোমার মনে হচ্ছে ইজিলি করতে পারবে, সঙ্গে সঙ্গে এটা করো, দিয়ে আবার নেক্সট কোশ্চেনে চলে যাও। এইরকম ভাবে তোমাকে মক টেস্ট দিতে হবে। বাট সমস্যাটা এখানে এক জায়গাতেই হয়ে যায়, যে তুমি কি করে বুঝবে যে কোন কোশ্চেনটা তোমার পারার মতো, কোন কোশ্চেনটা তোমার ছাড়ার মতো, আর কোন কোশ্চেনটা তোমার নেক্সট টাইম এসে করার মতো। এই জিনিসটা তোমার আসবে যখন তুমি তোমার প্রত্যেকটা জিনিসকে ভালো মতো রেডি করে রাখবে। যখন তুমি এখানে ম্যাথ করছো, তুমি সাপোজ ম্যাথ করতে গিয়ে তুমি হয়তো এখানে পার্সেন্টেজ করছো, পার্সেন্টেজের মধ্যে তোমার দেখা গেল যে মোটামুটি হয়তো 10টা টাইপ রয়েছে, 10টা টাইপের মধ্যে তোমার যে 10টা টাইপ রয়েছে, প্রত্যেকটা টাইপ তোমার হয়তো পুরোপুরি ক্লিয়ার আছে, তুমি ভালো মতো প্র্যাকটিস করেছো, তুমি টাইপ দেখলেই বুঝে যাবে যে এই করে আমার এই অ্যান্সারটা চলে আসে। তুমি তখনই কিন্তু এই অ্যান্সারটা এক্সাম হলে গিয়ে করতে পারবে। এখানে তোমার রিফ্লেক্স কাজ করবে। যত তুমি বাড়িতে প্র্যাকটিস করে রাখবে, যত তোমার টাইপ ওয়াইজ কোশ্চেনগুলোকে গুছিয়ে তুমি প্র্যাকটিস করতে পারবে, তত তোমার ভালো মতো করে কিন্তু এখানে প্রিপারেশনটা হয়ে যাবে। এবার কিছু কোশ্চেন থাকে পার্সেন্টেজে, যেগুলো হচ্ছে কি কনসেপচুয়াল কোশ্চেন, যেটা তুমি কোশ্চেন পড়লে, কোশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারলে যে হ্যাঁ এই জিনিসগুলো হয়তো দেওয়া আছে এবং এটার দ্বারা আমি হয়তো এরকম ভাবে একটা অ্যান্সার বার করতে পারবো। তখন তুমি কি করবে, ওই কোশ্চেনগুলো অ্যাটেম্প করবে। বাট এর জন্য তোমাকে প্রপার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা করে নোটস বানানো থাকতে হবে, তবে গিয়ে তুমি কোশ্চেনটাকে চিনতে পারবে। সাপোজ তোমার এখানে হয়তো পার্সেন্টেজে হয়তো ইলেকশনের কোশ্চেন এসেছে, তুমি এটা অলরেডি হয়তো আগে 10-12 বার করে রেখেছো, তুমি ডেফিনেটলি তুমি যখন এক্সামে এই কোশ্চেনটা আসবে, তুমি জানো এই কোশ্চেনটা কি করে করতে হয়, তোমাকে তখন সেখানে বেশিক্ষণ ভাবতে হবে না। আর তুমি যদি এই কোশ্চেনটা 1-2 বার প্র্যাকটিস করে রাখো, এক্সাম হলে তোমার মনে হতে পারে আচ্ছা এইরকম ভাবে হবে, ওই রকম ভাবে হবে, তুমি হয়তো কোশ্চেনটা করতে গেলে আলটিমেটলি তোমার হয়তো প্রসেসটা মনে পড়লো না, বা কনসেপ্ট ক্লিয়ার হলো না, বা কোনো না কোনো জায়গায় তুমি হয়তো আটকে গেলে ইলেকশন কোশ্চেনে। তো সেক্ষেত্রে কি হলো, তোমার টাইমটাও গেল, তোমার এখান থেকে এই কোশ্চেনটাও চলে গেল। এই ধরনের জিনিসগুলো তখনই হয় যখন তোমার প্র্যাকটিসটা কম থাকে। যে কারণে আমি তোমাদের বারবার বলছি, এখন থেকে সেকশনাল মক দাও, ফুল মক দাও, যে কোশ্চেনগুলো তোমার আটকাচ্ছে সেই কোশ্চেনগুলো তুমি বারবার প্র্যাকটিস করো, এবং বারবার প্র্যাকটিস করে তুমি তোমার নিজেকে এরকম ভাবে নিয়ে চলে আসো যে হ্যাঁ ইলেকশনের কোশ্চেন এলে, অসৎ ব্যবসায়ী কোশ্চেন এলে, সাকসেসিভ পার্সেন্টেজের কনসেপ্ট এলে, এই ধরনের টাইপ ওয়াইজ কোশ্চেন তোমার যদি ভালো মতো করা থাকে, তুমি যেন এক্সাম হলে সেটাকে খুব তাড়াতাড়ি করে আসতে পারো। যখন তুমি মক টেস্ট বারবার দেবে, তখন তুমি অটোমেটিকই বুঝতে পেরে যাবে যে না এই কোশ্চেনটা আমার হওয়ার মতো, এই কোশ্চেনটা হয়তো আমি পারবো না, এই কোশ্চেনটা আমাকে সঙ্গে সঙ্গে ছাড়তে হবে। মানে যে কোশ্চেন তুমি পারবে না সেই কোশ্চেন তোমার হাত লাগানোর দরকারই নেই, তুমি সঙ্গে সঙ্গে ছাড়বে, কারণ তোমার কোশ্চেন করার জন্য এখানে কিন্তু মাত্র 45 মিনিট টাইম রয়েছে। ঠিক আছে, এই 45 মিনিটের মধ্যে তোমাকে ভীষণই জাজমেন্টাল হতে হবে, যেটা যে এই কোশ্চেনটা আমি পারবো, বাট হয়তো আমাকে এটা পরে এসে করতে হবে, কারণ আমি এখানে আটকে যেতে পারি, সেই কোশ্চেনে গোল করবে। আর যেই কোশ্চেন তোমার মনে হচ্ছে না আমি এটা পারবো না, সেখানে তোমার হাত দেওয়ার কোনো রকম ভাবে কোনো দরকার নেই, তুমি এটাকে স্কিপ করে যাও পুরোপুরি, যেন তুমি তোমার এই ম্যাক্সিমাম টাইমটাকে ইউটিলাইজ করতে পারো। আর এই স্কিপিং আর্টটা তোমার আসবে পুরোপুরি মক টেস্ট দেওয়ার জন্য। আর অনেকে হয়তো বলে থাকবে যে তোমাদের কতগুলো মক টেস্ট দেওয়া উচিত। দেখো আমি ফুল লেন্থ মক টেস্টের কথা বলছি, তোমাদের এখানে অ্যাটলিস্ট মিনিমাম 50টা মক টেস্ট একদম প্রপার ওয়েতে দেওয়া উচিত। দেখো আমি এখানে বলছি না যে তুমি প্রতিদিন একটা করে মক টেস্ট দাও এবং সেটাকে অ্যানালাইসিস করিও না, জাস্ট রেগুলারলি মক টেস্ট দিয়ে যাও, এরকম ভাবে কিন্তু একদমই হয় না। তোমাকে এখানে কি করতে হবে, প্রত্যেকটা মক টেস্টকে কি করতে হবে, প্রপার ওয়েতে অ্যানালাইসিস করতে হবে। তুমি যদি প্রপার ওয়েতে অ্যানালাইসিস করতে নাই পারো, তাহলে কিন্তু তোমাদের এই মক টেস্ট দেওয়ারও কিন্তু কোনো রকম কোনো মানে থাকবে না।
কারণ এই মক টেস্ট থেকে তোমাকে শিখতে হবে যে তুমি কোন কোশ্চেনটা করবে, কোন কোশ্চেনটা ছাড়বে, আর কোন কোশ্চেনটা তুমি গোল মার্ক করে পরে এসে অ্যাটেম্প করবে। এই জিনিসটা তোমাকে মক টেস্টের এখান থেকে শিখতে হবে। আর মক টেস্ট অ্যাটেম্প করতে গিয়ে অনেকের অনেক রকম ভাবে সমস্যা হয়েছে যে তারা হয়তো রিজনিং এর জন্য তাদের স্পিডটা হয়তো বাড়ছে না, তাদের ম্যাথে হয়তো স্পিড বাড়ছে না। মানে কিভাবে তোমরা রিজনিং এর স্পিড বাড়াবে, কিভাবে তোমরা ম্যাথে স্পিড বাড়াবে। যদি এই ধরনের জিনিসগুলো তোমাদের দরকার পড়ে থাকে তো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাও। তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করছে যে আমি এই ভিডিও আনবো কি আনবো না। আর অনেকেই তোমরা হয়তো ডব্লিউবিপি সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল আপ করেছো, তো ডব্লিউবিপি সাব ইন্সপেক্টরে কিভাবে তোমরা 150 প্লাস স্কোর করবে এটা নিয়ে আমি একটা ভিডিও দেবো, পুরো প্রপার একটা স্ট্র্যাটেজি ভিডিও থাকবে। কারণ যারা ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল দিচ্ছ তারা যদি এই এসআইটাকে টার্গেট করতে পারো তাতে তোমাদের এই কনস্টেবলের এক্সামগুলোতে বিশাল হারে হেল্প হয়ে যাবে। আর ভিডিও শেষে আমি তোমাদের আরো একটা জিনিস বলে দিই, আমি যে তোমাদের এখানে বলে দিলাম কিভাবে তোমরা এই ফুল মক দেবে, কিভাবে তোমরা সেকশনাল মক দেবে, এরকম ভাবে মক টেস্ট ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু দিতে পারবে না। আর যারা দিতে পারবে সিলেকশন কিন্তু তাদেরই হবে। আমি বারবার বলছি 90% স্টুডেন্ট কিন্তু এই জিনিসটাকে ইগনোর করে যাবে, বাট যে 10% স্টুডেন্ট এইরকম ভাবে মক টেস্ট দিয়ে নিজেকে ইমপ্রুভ করতে পারবে সিলেকশন কিন্তু তাদেরই হবে। আর আমরা ম্যাক্সিমাম টাইম ভুল এটাই করি যে সারা জীবন পড়েই যাই, বাট আমরা ঠিকঠাক মতো করে প্র্যাকটিস করি না, ঠিকঠাক মতো করে মক টেস্ট দিই না, যে কারণে কিন্তু আমাদের সিলেকশনটা বারবার আটকে যায়। আমি বারবার বলছি তোমাদের এই ভুলটা তোমরা খবরদার করো না। যে যেমন ভাবে পড়ছো কন্টিনিউয়াসলি পড়ে যাও, সঙ্গে তোমরা মক টেস্টটাকেও দিতে থাকো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।